ওয়েলকাম স্টুডেন্টস। প্রিভিয়াস ক্লাসে এই দ্রবণ চ্যাপ্টার আমি পড়িয়েছিলাম। সেখানে আমি নর্মালিটি, মোলারিটি এবং মোলালিটি নিয়ে ডিসকাস করেছিলাম এবং মোলালিটি, নর্মালিটি, মোলালিটি রিলেটেড কিছু প্রবলেম তোমাদের করিয়েছিলাম। আজ আমি যে অন্যান্য যে গাঢ়ত্বের রাশিগুলো আছে সেগুলো আমি করাবো। তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট রাশিটা হলো মোল ভগ্নাংশ। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমি মোল ভগ্নাংশটা তোমাদের বলিনি, আজকে আমি পড়াচ্ছি মোল ভগ্নাংশ। তাহলে তোমরা হেডিং করো মোল ভগ্নাংশ। দেখো, ব্র্যাকেটে আমরা এক্স দ্বারা ডিনোট করি। তাহলে মোল ভগ্নাংশ ব্যাপারটা কি ভালো করে বোঝো। ধরো একটা দ্রবণ আছে, সেখানে একের বেশি উপাদান আছে। হ্যাঁ, তাহলে কোনো একটি উপাদানের মোল সংখ্যাকে দ্রবণে উপস্থিত সমস্ত উপাদানের মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই উপাদানের মোল ভগ্নাংশ বলে। ঠিক আছে, একদম সিম্পল ব্যাপার। আমি লিখে দিই, তারপরে আমি বুঝিয়ে দেব। লেখো, দ্রবণে উপস্থিত কোনো একটি নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যাকে সমস্ত উপাদানের মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই নির্দিষ্ট উপাদানের মোল ভগ্নাংশ বলে। দেখো, তাহলে একটা উপাদানের মোল সংখ্যাকে দ্রবণে আর যতগুলো উপাদান আছে সমস্ত উপাদানের মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে ওই নির্দিষ্ট উপাদানের মোল ভগ্নাংশ বলে। যেমন আমি এটা দেখাচ্ছি, দেখো, মনে করি, এটা ব্যাখ্যা আর কি। মনে করি Na এবং Nb মোল A এবং B দুটি উপাদান মিলিত হয়ে দ্রবণ প্রস্তুত করে।
এটা মনে করে নিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এক্স এর মোল ভগ্নাংশ কি বলবো, মোল ভগ্নাংশকে তো আমরা এক্স দ্বারা ডিনোট করতে পারি, তাহলে আমরা এর মোল ভগ্নাংশ কি বলছি, এক্স এ মানে এর মোল ভগ্নাংশ ইকুয়াল টু কি, এর মোল সংখ্যা কত এন এ বাই টোটাল মোল সংখ্যা কত এন এ প্লাস এন বি। সিমিলারলি আমরা এখানে বি এর মোল ভগ্নাংশ কত হবে, এক্স বি ইকুয়াল টু কি হবে, বি এর মোল সংখ্যা বি নিচে কি টোটাল মোল সংখ্যা, যতগুলো উপাদান আছে আর বি তো উপাদান, তাহলে এন এ প্লাস এন বি। তাহলে ক্লিয়ার হলো মোল ভগ্নাংশ ব্যাপারটা, ক্লিয়ার হলো। ধরো দুটো উপাদান এ আর বি মিলিত হয়ে দ্রবণ তৈরি করেছে, তাহলে এর মোল সংখ্যা কত এন এ আর বি এর মোল সংখ্যা কত এন বি। আমরা মোল ভগ্নাংশ কি বলেছি, যে কোনো একটা উপাদানের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা। তাহলে আমি যদি বলি এর মোল ভগ্নাংশ, তাহলে এর মোল সংখ্যা এন এ বাই টোটাল এন এ প্লাস এন বি। আবার বি এর মোল ভগ্নাংশ বললে বি এর মোল সংখ্যা বাই এন এ প্লাস এন বি, এন এ প্লাস এন বি তো টোটাল মোল। তাহলে মোল ভগ্নাংশ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, আশা করি সবাই বুঝতে পারলে, ঠিক আছে। এবার আমি একটা সিম্পল প্রবলেম তোমাদের করাচ্ছি, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। লেখো 120 গ্রাম ইউরিয়া তোমার 90 গ্রাম জলে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করলে দ্রবণে ইউরিয়ার মোল ভগ্নাংশ কত হবে। ঠিক আছে, এইটা আমাদের ছোট্ট প্রবলেম। তাহলে দেখো ইউরিয়ার মলিকুলার ওয়েট কত আমরা বের করব। তাহলে আমরা কি জানি না, CO NH2 হোল 2, এটাই তো ইউরিয়া। তাহলে এর মলিকুলার ওয়েট হচ্ছে দেখো 12 প্লাস 16, কার্বন 12 অক্সিজেন 16 আর N 14 আর 2 16 ইন্টু 2, 16 ইন্টু 2 32। তাহলে দেখো 60 হচ্ছে। তাহলে প্রথমে আমরা মোল বের করব, মোল নাম্বার অফ ইউরিয়া। মোল বের করা কি করে জানি, ডাব্লু ভর বাই আণবিক ভর। ডাব্লু কি ভর, নিচে কি আণবিক ভর, এটা হচ্ছে মোল সংখ্যা বের করার ফর্মুলা। তাহলে ডাব্লু কত এখানে 120, আণবিক ভর কত 60, তাহলে 2 মোল। তাহলে ইউরিয়ার মোল নম্বর কত পেলাম 2। আচ্ছা, এবার জলের মোল নাম্বার, জল দেখো এখানে ডাব্লু বাই এম, তাহলে ডাব্লু কত, জল নেওয়া হয়েছে 90 আর জলের মলিকুলার ওয়েট 18। তোমরা জানো H2O, দুটো হাইড্রোজেন 2 আর অক্সিজেন কত 16, তাহলে 18, তাহলে কত হচ্ছে 5। তাহলে টোটাল মোল সংখ্যা কত হচ্ছে, টোটাল মোল 2 প্লাস 5 ইকুয়াল টু 7। তাহলে এখানে ইউরিয়ার মোল ভগ্নাংশ বের করতে বলেছে, তাহলে এক্স ইউরিয়া ইকুয়াল টু কি, ইউরিয়ার মোল সংখ্যা বাই টোটাল মোল। টোটাল মানে কি ইউরিয়া প্লাস ওয়াটার, তার মানে ইউরিয়ার কত পেয়েছি 2 আর নিচে কত 7, 2/7। হ্যাঁ, কত হলো 2/7।
এবার তোমরা এটা নিজেরা করবে। তাহলে কত পেলাম? 2/7। এবার আনসার তো নিজেরা করতে পারবে, 2কে 7 দিয়ে ডিভাইড করে। তাহলে এটা আনসার হলো। ক্লিয়ার? তাহলে এরকম ছোট ছোট প্রবলেম এলে আশা করি তোমরা আনসার করতে পারবে। এবার দেখো, যদি তোমার এই মোলালিটির সঙ্গে মোল ভগ্নাংশের সম্পর্ক পড়ে তখন কি করবে? এই জায়গাটা আমাদের কিন্তু অনেকবার জয়েন্টে কোশ্চেন এসছে। তাহলে এখানে লেখো মোলালিটি এবং মোল ভগ্নাংশের সঙ্গে সম্পর্ক। ঠিক আছে, ভালো করে দেখো। তাহলে এইটা একটু সুন্দর করে জানতে হবে। তাহলে মোলালিটি ইকুয়াল টু, দেখো উপরে আমরা লিখব তোমার মোল ফ্র্যাকশন অফ সলিউট বাই 1 মাইনাস মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ অফ সলিউট ইনটু 1000 আর নিচে মলিকুলার ওয়েট অফ সলভেন্ট। ঠিক আছে, মলিকুলার ওয়েট অফ সলভেন্ট। এই ফর্মুলা দিয়ে তোমাদের ক্যালকুলেট করতে হবে। মোলালিটির সঙ্গে যদি মোল ফ্র্যাকশনের কোনো প্রবলেম আসে তাহলে এই ফর্মুলা দিয়ে সেই আনসারটা করতে হবে। এই ফর্মুলাটা মনে রাখলে জাস্ট পুট করে দেবে, দিলে আনসার হয়ে যাবে। আমি একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো। লেখো যে 0.1 মোলাল গ্লুকোজ দ্রবণকে গ্লুকোজ দ্রবণে গ্লুকোজের মোল ভগ্নাংশ নির্ণয় করো। তাহলে প্রথমে তোমরা এই ফর্মুলাটা লিখবে। তাহলে এখানে কত? 0.1, এটা কি তোমার গ্লুকোজ জি, এটা কি হবে 1 মাইনাস জি, উপরে কি 1000 আর সলভেন্ট কি মানে জলীয় দ্রবণে, এখানে গ্লুকোজের জলীয় দ্রবণ, এর জলীয় থাকবে, জলীয় কথাটা লেখা থাকবে। তাহলে জল মানে মলিকুলার ওয়েট কত? 18। তাহলে 0.1 মোলাল, এটা স্মল এম মোলাল, 0.1 মোলাল গ্লুকোজের জলীয় দ্রবণে গ্লুকোজের মোল ভগ্নাংশ নির্ণয় করো। তাহলে যখন বলবে তখন এম ইকুয়াল টু, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এই ফর্মুলা দিলে আমাদের যে কোনো প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এটা বসাবে। এবারে তুমি জাস্ট এই 1000টা এদিকে নিয়ে এর নিচে নিয়ে চলে আসবে, 18টা উপরে দিয়ে দেবে, দিলেই হয়ে যাবে। ইজিলি তুমি পেরে যাবে। আমি আর বলছি না, এখানে জাস্ট এইটা করে রাখছি। 1 মাইনাস এক্স জি ইকুয়াল টু কি হচ্ছে? 18টা উপরে যাচ্ছে, 1.8 হয়ে যাচ্ছে, আর নিচে 1000। ঠিক আছে, তার মানে এটা কত পাচ্ছি? তোমার 0.1
0.0018। এবারে এই এখান থেকে তুমি এই মোল ফ্র্যাকশনটা বা মোল ভগ্নাংশটা ক্যালকুলেট করতে পারবে। আমি দেখাচ্ছি, তবু ক্যালকুলেটর আমার কাছে নেই, তবু কিভাবে করতে হয় আমি জিনিসটা বলে দিচ্ছি। দেখো, তাহলে এইটা হলো, তাহলে অর কি লিখবো, গ্লুকোজের মোল ভগ্নাংশ ইনটু এইটা দিয়ে মাল্টিপ্লাই করব 0.0018 মাইনাস 0.0018 ইন্টু xg। তাহলে এটা এদিকে এলে প্লাস হয়ে যাবে। তাহলে কি হচ্ছে তুমি দেখো, হচ্ছে তোমার যে 1 পয়েন্ট, এটা এদিকে এর সঙ্গে প্লাস হয়ে যাচ্ছে, এটা 1 আছে আর এটা 1.0018 ইকুয়াল টু কি 0.0018 এইটা। তাহলে এখানে এইটা হলে এইটাকে ডিভাইডেড করব, 0.0018 কে কত দিয়ে ডিভাইড করছি, তোমার 1.0018, তার মানে প্রায় 1 দিয়ে ডিভাইড করা, তার মানে কি ভ্যালুটা প্রায় সেম থাকবে, এই 0.0018 বা 7 এর কাছে আসবে। এটা ক্যালকুলেট করে নেবে নিজেরা। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এরকম যদি প্রবলেম আসে আমরা খুব সহজে তার আনসার করে দিতে পারবো, তাই না? কিছুই নেই, দেখো ফর্মুলা বেস করে দিলাম। এবার আমরা শতকরা মাত্রাটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, শতকরা মাত্রা, দেখো শতকরা মাত্রা আবার 3 প্রকারের। একটা আছে ডাব্লু বাই তোমার ডাব্লু, একটা আছে তোমার ডাব্লু বাই ভি মানে ভর বাই আয়তন, আর একটা আছে আয়তন বাই আয়তন। মানে 3 টাইপের শতকরা মাত্রা আছে। তাহলে আমাদের এই সবকটাই লাগে, এটা আর এইটা বেশি লাগে। তাহলে প্রথমে বলছি আমরা শতকরা মাত্রা, এগুলো সংজ্ঞা আসে না, হ্যাঁ, ডাব্লু বাই ডাব্লু, তার মানে কি শতকরা মানে কি 100 গ্রাম, উপরেও ভর নিচেও ভর, ডাব্লু বাই ডাব্লু মানে ভর। তাহলে এখানে কি বলবো, 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের শতকরা মাত্রা ব্র্যাকেটে ডাব্লু বাই ডাব্লু বলে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে এই পার্সেন্টেজ ডাব্লু বাই ডাব্লু ব্যাপারটা কি, দেখো উপরে কি দ্রাবের ভর, তাই না, নিচে কি দ্রবণের ভর ইন্টু কি 100। এইটাই তো, 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের শতকরা মাত্রা ডাব্লু বাই ডাব্লু বলে। তাহলে ক্লিয়ার, এগুলো কিছুই নেই। আচ্ছা, এবারে পরেরটা আমরা বলবো। দেখো পরেরটা আমরা বলছি 2 নম্বরেরটা।
শতকরা মাত্রা W/V। তাহলে এখানে কি বলবো ভালো করে দেখে নাও যে 100 ml, এটা তো আয়তন, তাহলে 100 ml দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের শতকরা মাত্রা ব্র্যাকেটে W/V বলে। ক্লিয়ার? তাহলে এখানে শতকরা মাত্রা W/V ব্যাপারটা কি হবে, উপরে কি দ্রাবের ভর, নিচে কি দ্রবণের আয়তন ইন্টু কত 100 ইন্টু 100। ক্লিয়ার? তাহলে এইগুলো ফর্মুলা। আর যখন V/V বলবে তখন 100 ml দ্রবণে যত ml দ্রবীভূত থাকে তাকে বলবে, দুটো লিকুইডের ক্ষেত্রে ওটা হবে। তাহলে দুটো লিকুইড যখন সলিউশন করবে তখন V/V হয়। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা ক্লিয়ার, বোঝা গেল? আর আমার বেশি বলার কিছু নেই। এবার এখানে আমি একটা ছোট্ট প্রবলেম বলছি, এই প্রবলেমটা দেখো তোমরা করতে পারো কি না। ধরো এই প্রবলেমটা এলো আমাদের এরকম, বললো যে 5% ব্র্যাকেটে W/V NaOH দ্রবণকে মোলারিটিতে প্রকাশ করো। ভালো করে দেখো, তাহলে 5% NaOH দ্রবণকে আমরা কিসে প্রকাশ করব, কিসে এক্সপ্রেস করব, মোলারিটিতে। ঠিক আছে? তাহলে 5% W/V তার মানে কি, তাহলে 5% দ্রবণ ইকুয়াল টু কি 100 ml দ্রবণে দ্রাব 5 গ্রাম। তাহলে 1000 ml দ্রবণে কত, 1 ml দ্রবণে আর 1000 ml দ্রবণে, অতএব 1000 ml দ্রবণে দ্রাব কত 50 গ্রাম। 50 গ্রাম, তাহলে 1000 ml দ্রবণে দ্রাব কি, এখানে NaOH তো, তাই না? তাহলে NaOH আছে 50 গ্রাম। তাহলে এইবার লিখব 50 গ্রাম NaOH ইকুয়াল টু কত মোল না W/M। তাহলে 50, এর আণবিক ভর কত 40, তো NaOH তো 40। দেখ, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে আণবিক ভর তো 40। তাহলে W/ মলিকুলার ওয়েট দিয়ে ভাগ যদি দিই তাহলে কত হচ্ছে 1.25, এত মোল NaOH। তাহলে আমাদের গ্রামকে মোলে কনভার্ট করলে তো তার আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। তাহলে 50 গ্রাম NaOH সমান কি 50/40, 1.25 মোল NaOH। তাহলে 1.25 মোল NaOH কত ml এ আছে, এই 1000 ml দ্রবণে আছে। তাহলে লিখব অতএব 1.25 মোল NaOH 1000 ml দ্রবণে উপস্থিত। ভালো করে দেখ, কত ml দ্রবণে উপস্থিত 1000 ml। তাহলে আমরা বলেছি 1000 ml দ্রবণে যত মোল দ্রাব থাকে সেটাই তো ওই দ্রবণের মোলারিটি। তাহলে অতএব দ্রবণের মোলারিটি কত, এইটা। অতএব দ্রবণের মোলারিটি
ইকুয়াল টু 1.25। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের তাহলে শতকরা মাত্রাকে আমরা খুব সহজে মোলারিটিতে প্রকাশ করতে পারি। এই অঙ্কটা বোঝা গেছে। 5% W/V NOH দ্রবণ, তার মানে 5% দ্রবণ মানে কি 100 ml দ্রবণ, এটা তো ভি আয়তন, তাহলে 100 ml দ্রবণে দ্রাব মানে কি এখানে NOH 5 গ্রাম, তাহলে 1000 ml 1 ml 5/100 আর 1000 ml ইন্টু 1000 মানে 50 গ্রাম। তাহলে 50 গ্রাম NOH আছে, এটা তো NOH, দ্রাবটা কেন তো NOH, তাহলে 50 গ্রাম NOH সমান কত মোল NOH, তাহলে এর আণবিক ভর দিয়ে ভাগ দিলাম 40 দিয়ে, তাহলে 1.25 মোল NOH। তার মানে 1.25 মোল NOH কত ml আছে 1000 ml আছে, তাহলে 1000 ml মানে 1.25 মোল NOH 1000 ml দ্রবণে উপস্থিত, অতএব দ্রবণের মোলারিটি কত 1.25। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। খুবই সোজা, এরকম অঙ্ক এলে পারবে। দেখো এবার আমি দ্রাব্যতাটা পড়াবো। লেখো দ্রাব্যতা। দেখো দ্রাব্যতাটা তোমরা তো ক্লাস 9-10-এ পড়ে এসেছো, যে কি এটা একটি নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাকে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। ক্লিয়ার? ভালো করে দেখো, একটি নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাকে ওই দ্রাবের দ্রবণীয়তা বলবো। ঠিক আছে? কিন্তু এখানে আমাদের এগুলো লাগবে না, এটা ক্লাস 9-10-এ পড়ে এসছে। আমাদের এখানে লাগবে অ্যাকচুয়ালি যে তরল পদার্থে গ্যাসের দ্রবণীয়তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা ভালো করে আমাদের শিখতে হবে। আমাদের সিলেবাসে শুধু তরল পদার্থ মানে গ্যাসের দ্রবণীয়তাটা আছে, তরলে গ্যাসের দ্রবণীয়তাটা আছে সিলেবাসে, সুতরাং আমরা শুধু ওটাই শিখব। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে? এবারে লেখো তাহলে তরলে গ্যাসের দ্রবণীয়তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে? এইটা তাহলে 1 নম্বরে আমরা বলবো উষ্ণতা। উষ্ণতা তাহলে কি না, উষ্ণতা বৃদ্ধি করলে তরল থেকে তোমরা দেখবে গ্যাস বের হয়ে চলে আসে। তোমরা এমনি নর্মালি যখন জল গরম করো কি দেখো গ্যাস বের হয়ে চলে আসে। তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে তরল থেকে কি গ্যাস বের হয়ে চলে আসবে, তার মানে গ্যাসের দ্রবণীয়তাটা কি হয়ে যাচ্ছে, কমে যাবে। তাহলে এখানে লিখব যে উষ্ণতা
বৃদ্ধি করলে তরল দ্রাবকে গ্যাসের দ্রবণীয়তা হ্রাস পায়। ঠিক আছে, এবারে ব্যাখ্যা কেন, দেখো ভালো করে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখ, এই একটা তরল, এটা দ্রাবক, আর এটা গ্যাস, তাহলে এটা কি হচ্ছে, দ্রবণ তৈরি হচ্ছে, দ্রবণ, আর সঙ্গে কি শক্তি, কিছুটা শক্তি নির্গত হয়। তাহলে যে প্রক্রিয়ায় শক্তি নির্গত হয় তাকে কি বলি আমরা, তাপমোচী প্রক্রিয়া। তার মানে এটা কি, তাপমোচী, তাপমোচী প্রক্রিয়া। ঠিক আছে, এটা তাপমোচী প্রক্রিয়া। দেখো, তাহলে আমরা লাসাটারিয়ার নীতি জানি যে এই বিক্রিয়ায় দেখো বা এই প্রক্রিয়াতে তাপ ডান দিকে উৎপন্ন হয়। কি, তাপ ডান দিকে উৎপন্ন হয়, তাপমোচী। তাহলে তাপমোচী প্রক্রিয়ায় যেহেতু তাপ ডান দিকে উৎপন্ন হচ্ছে, তাহলে তুমি যদি তাপ বাড়াও, ও কি করতে চাইবে, যেদিকে শক্তি কমবে অর্থাৎ শক্তি শোষিত হবে সেদিকে চলে আসবে। তাহলে ভালো করে দেখ, তাহলে আমি যদি আমি এখানে এইদিকে ডান দিকে কি শক্তি উৎপন্ন হয়, তার মানে বাঁ দিকে কি শক্তি শোষিত হবে, শক্তি কমে, ডান দিকে শক্তি বাড়ে, বাঁ দিকে শক্তি কমে। তাহলে তুই যদি এখন শক্তি দিস, মানে তাপ দিস, তাহলে কোন দিকে যাবে, যেদিকে শক্তি কমে, তাহলে কোন দিকে, এদিকে কমে। তাহলে দ্রবণ এদিকে চলে আসবে, তার মানে দ্রবণ এদিকে চলে এলে কি তরল আর গ্যাস আলাদা হয়ে যাচ্ছে, তার মানে তরল থেকে গ্যাস বের হয়ে যাচ্ছে, তার মানে কি গ্যাসের দ্রবণীয়তা কমে যাচ্ছে, তাই না। তাহলে এখানে আমরা লিখবো, আগে এটা দেখাবো, দেখে আবার বলবো, তরলে গ্যাসের দ্রবণীয়তা একটি তাপমোচী প্রক্রিয়া। ফলে উষ্ণতা বৃদ্ধি করলে তরল দ্রাবকে গ্যাসের দ্রবণীয়তা হ্রাস পাবে। হ্রাস পায়, ক্লিয়ার, কিছুই নেই। দেখো, তাহলে উষ্ণতার প্রভাবটা একদম ক্লিয়ার, আমরা সহজে বলতে পারবো যে উষ্ণতার প্রভাব কি। ঠিক আছে, এবারে আমরা 2 নম্বর বলবো, চাপের প্রভাব। দেখ, চাপ যদি বাড়ায় তাহলে গ্যাসের কিন্তু দ্রবণীয়তা বাড়ে। এই ধর তোরা যে থামস আপ বা কোকো কলা, যেগুলো কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, আমরা যাকে বলি সোডা ওয়াটার, কার্বনেটেড ওয়াটার, তাহলে ওদের মধ্যে তো চাপ, উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ডিজলভ করা থাকে। তাহলে চাপ বাড়ালে কি তরল দ্রাবকে গ্যাসের দ্রবণীয়তা কি হবে, বাড়ে। তাহলে এবারে চাপ, তাহলে 1 নম্বর উষ্ণতা, 2 নম্বরে চাপ। তাহলে কি বলবো, চাপ বৃদ্ধি করলে তরল দ্রাবকে গ্যাসের দ্রবণীয়তা বৃদ্ধি পায়। গ্যাসের দ্রবণীয়তা
বৃদ্ধি পায়। ক্লিয়ার? কিছুই নেই। তাহলে এটা বোঝা গেল। তাহলে দুটো পয়েন্ট ক্লিয়ার হলো, একটা উষ্ণতা আর একটা কি চাপ। একদম ক্লিয়ার। দেখো অ্যানাদার পয়েন্ট আছে, আমি উপরে লিখে দিচ্ছি সেই পয়েন্টটা, তোমরা লিখে নাও। অ্যানাদার পয়েন্ট আমরা বলছি, এটা 3 নম্বরে আর কি, তোমার গ্যাস এবং তরলের প্রকৃতি। গ্যাস এবং তরলের প্রকৃতি। দেখো গ্যাস যদি তরলের সঙ্গে বিক্রিয়া করে বা তরলের মধ্যে আয়নিত হয়, তাহলে গ্যাসের দ্রবণীয়তা বৃদ্ধি পায়। তাহলে এখানে বলি, এটা আমরা লিখে দিলাম, লেখো গ্যাস তরল দ্রাবকের সঙ্গে বিক্রিয়া করলে বা দ্রাবকের মধ্যে বিয়োজিত হলে ওই তরলে গ্যাসের দ্রবণীয়তা বেশি হয়। ওই তরলে গ্যাসের দ্রবণীয়তা বেশি হয়। ঠিক আছে? ওই গ্যাসে মানে ওই তরলে গ্যাসের দ্রবণীয়তা কি হবে? বেশি হয়। যেমন দেখ, এই জলে HCl আয়োনাইজ হয়, H+ অ্যাকুয়াস আর কি Cl- অ্যাকুয়াস। তার মানে HCl গ্যাসের কিন্তু দ্রবণীয়তা জলে বেশি। আবার দেখ, জলের মধ্যে আমি যদি তোমার SO2 দিই, দেখো এরা রিয়াক্ট করে H2SO3 হয়ে যায়। ঠিক আছে? তার মানে জলে SO2 দ্রবণীয়তা বেশি হয়। ঠিক আছে? এই জলে যদি আমি NO2 দিই, দেখো HNO2 হয়ে যায়। তার মানে NO2 গ্যাসের, এগুলো ব্র্যাকেটে G মানে গ্যাস আর কি। হ্যাঁ, তাহলে দ্রবণীয়তা বেশি হবে। ক্লিয়ার? তাহলে এই জায়গাগুলো যেন মাথায় থাকে। এই 3টে ফ্যাক্টরস কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হয়। হ্যাঁ, তাহলে এই জায়গাটা বোঝা গেল, আশা করি সবাই বুঝতে পারলে। দেখো এবারে তরল দ্রাবকে গ্যাসের দ্রবণীয়তা সংক্রান্ত হেনরির সূত্রটা আমরা পড়াবো, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে লেখো তরল দ্রাবকে গ্যাসের দ্রবণীয়তা সংক্রান্ত হেনরির সূত্র। দেখো তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু হেনরি কি বলছে দেখো, খুব ইম্পর্টেন্ট। লেখো স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রবণীয়তা তরলের সঙ্গে
সাম্যাবস্থায় থাকাকালীন ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক হয়। ভালো করে দেখো, তাহলে কি বললাম, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রবণীয়তা তরলের সঙ্গে সাম্যাবস্থায় থাকাকালীন ওই তরলের সঙ্গে সাম্যাবস্থায় থাকাকালীন ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক হয়, বা তরলের সঙ্গে সাম্যাবস্থায় থাকাকালীন ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক হয়। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার হেনরির সূত্র। ভালো করে দেখো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রবণীয়তা তরলের সঙ্গে সাম্যাবস্থায় থাকাকালীন ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। ভালো করে দেখ, ধর এই একটা তরল আছে, হ্যাঁ, তাহলে তরলের উপরে একটা গ্যাস, এটা ধর একটা গ্যাস, তাহলে এই গ্যাস কতটা এর মধ্যে ডিজলভ হবে সেটা কার উপর ডিপেন্ড করছে, এই গ্যাসের চাপের। এই গ্যাসের চাপ যখন এই গ্যাসটা তরলের মধ্যে একটা সাম্যাবস্থায় থাকে, তখন এই গ্যাসের চাপ যত বেশি হবে এর মধ্যে দ্রবণীয়তা তত বেশি হবে। সাম্যাবস্থায় বলতে পারো, নাও বলতে পারো, কিন্তু আমরা বলবো ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক হয়। মাথায় থাকে জানো, এটা খুব ইম্পর্টেন্ট এবছরে। আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি, দেখো লেখো, গ্যাসের দ্রবণীয়তা মোল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করলে আমরা লিখতে পারি কি পারি না, দ্রবণীয়তা আমি মনে করছি কাই, হ্যাঁ, এটা একটা গ্যাসের দ্রবণীয়তা, ঠিক আছে, এটা মোল ভগ্নাংশ বলছি, তাহলে কাই ইকুয়াল টু কার সঙ্গে, ওই গ্যাসের চাপের সঙ্গে। তাহলে দ্রবণীয়তাকে আমরা মোল ভগ্নাংশে যদি প্রকাশ করি, তাহলে কোনো গ্যাসের দ্রবণীয়তা কি হবে, ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এটা যদি একটা কনস্ট্যান্ট দিই তাহলে কি হবে, ইকুয়াল টু দেখো কে ইন্টু পি, কে ইন্টু পি হবে, তাই না? তাহলে কে কি, ধ্রুবক, আর এক্সটা কি, গ্যাসের দ্রবণীয়তা। এক্সটা কি, গ্যাসের দ্রবণীয়তা, যেটাকে মোল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করেছি। এটা তো দ্রবণীয়তা, এত ভগ্নাংশ, এত মোল ভগ্নাংশ গ্যাসটা দ্রবীভূত আছে, তাই এটা তো গ্যাসের দ্রবণীয়তা। আর পিটা কি, গ্যাসের চাপ, পি কি, গ্যাসের চাপ, পি গ্যাসের চাপ। ঠিক আছে, পিটা গ্যাসের চাপ, ক্লিয়ার? তাহলে এবারে এই ইকুয়েশনটা দেখো, আমি উপরে লিখছি তারপরে স্টেপটা। তাহলে আমি পি ইকুয়াল টু কি লিখতে পারি, পি ইকুয়াল টু, তাহলে 1/k ইন্টু এক্স, 1/k ইন্টু এক্স না করে কাই, এটা বললাম মোল ভগ্নাংশ। অর এখানে কি লিখতে পারি, পি ইকুয়াল টু, এটা একটা কনস্ট্যান্ট, একে বলছি হেনরিস কনস্ট্যান্ট, কে কেইচ ইন্টু এক্স বা কাই, হ্যাঁ, মোল ভগ্নাংশ এক্স দ্বারা ডিনোট করো, অনেকে কাই বলে, আমরা এক্স দ্বারা বললাম। ঠিক আছে, এটা কাইও বলতে পারো বা এক্স,
তাহলে মোল ভগ্নাংশ এক্স বললাম। তাহলে এইটাই হচ্ছে হেনরির সমীকরণ। হেনরির সমীকরণ ভালো করে দেখো, একদম কিছুই নেই। প্রথমে যে সমীকরণটা মানে প্রথমে সূত্রটা বললাম, তাহলে গ্যাসের দ্রবণীয়তাটা আমি মোল ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে গ্যাসের দ্রবণীয়তা কার সঙ্গে সমানুপাতিক? চাপের সঙ্গে। তাহলে দ্রবণীয়তাকে আমরা মোল ভগ্নাংশ এক্স দ্বারা চিহ্নিত করলাম। তাহলে মোল ভগ্নাংশ এটা দ্রবণীয়তা, তাহলে দ্রবণীয়তা সমানুপাতিক গ্যাসের চাপ। তাহলে সমান করলে কে ইন্টু গ্যাসের চাপ, কেটা ধ্রুবক। এবার শুধু চাপটা রেখে দিচ্ছি, তাহলে 1/k ইন্টু এক্স হলো। তাহলে 1/kও ধ্রুবক, 1/k, 1 তো একটা সংখ্যা, তাহলে 1/kও ধ্রুবক। তাহলে এটা কেইচ, এইটাকে বলছি হেনরির সমীকরণ, আর কেইচটাকে বলছি হেনরির ধ্রুবক। ভালো করে দেখো। এবং কেইচ কি? কেইচ হচ্ছে হেনরির ধ্রুবক। ক্লিয়ার? তাহলে বোঝা গেল এখানে আর কিছুই নেই, খুবই সিম্পল। হ্যাঁ, মাথায় থাকে যেন এইগুলো একদম ক্লিয়ারলি মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা পারবে, আনসার করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু বলে দিই। দেখো, এই হেনরিস কনস্ট্যান্ট উষ্ণতার উপর কেইচ উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে? তাহলে দেখ, উষ্ণতা বাড়ালে কেইচ এর মান বৃদ্ধি পায়। ঠিক আছে? উষ্ণতা বাড়ালে কেইচ এর মান বৃদ্ধি পায়, এটা একটু মনে রাখবে। আর 2 নম্বর বলছি, দেখো, কেইচ এর মান বাড়লে তরলে গ্যাসের দ্রবণীয়তা কমে। তাহলে এখানে লিখব তরলে গ্যাসের দ্রবণীয়তা, তরলে গ্যাসের দ্রবণীয়তা ব্যস্তানুপাতিক 1/kh। তাহলে কেইচ এর মান বাড়লে তরলে গ্যাসের দ্রবণীয়তা কি হবে? হ্রাস পাবে। তাহলে যে গ্যাসের কেইচ বেশি তার দ্রবণীয়তা কম, আর যে গ্যাসের কেইচ কম তার দ্রবণীয়তা বেশি। তাহলে এই জায়গাটা ক্লিয়ার। এই দুটো পয়েন্ট এমসিকিউ আসে, একটু লিখে রাখবে। আর এটা হেনরির সমীকরণ, তোমরা বুঝতে পারলে। আর কারোর কোনো সমস্যা নেই এখানে? আচ্ছা, আমরা হেনরির সূত্র শিখলাম, তার সমীকরণ শিখলাম। এবারে হেনরির সূত্রের কিছু সীমাবদ্ধতা আমরা শিখব। তাহলে এখানে লেখো হেনরির সীমাবদ্ধতা। তাহলে 1 নম্বরে দেখো, খুব, লেখো খুব কম উষ্ণতায় এবং উচ্চ চাপে হেনরির সূত্র কাজ করে না। ঠিক আছে? তার মানে উষ্ণতা খুব কম হবে না, আবার চাপ খুব বেশি হবে না, তাহলে হেনরির সূত্র মানবে না। আবার দেখো, যে গ্যাসের তরলের দ্রবণীয়তা খুব বেশি, সেই গ্যাসের ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য না। তাহলে লেখো, তরল দ্রাবকে যে গ্যাসের দ্রবণীয়তা খুব বেশি, সেই গ্যাসের ক্ষেত্রে হেনরির সূত্র
প্রযোজ্য নয়। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট বলছি, দেখো যে গ্যাস তরল দ্রাবকের সঙ্গে বিক্রিয়া করে বা তরলের মধ্যে আয়নিত হয় সেই গ্যাসের ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য নয়। ক্লিয়ার? তাহলে এই জায়গাগুলো, এই পয়েন্ট কটা মনে রাখবে। তার মানে ধর এই সেল আয়োনাইজ হয়, তাহলে প্রযোজ্য নয়। অ্যামোনিয়া আবার জলে খুব দ্রবীভূত হয়, তাহলে অ্যামোনিয়াম গ্যাসের ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য হবে না। তাহলে বোঝা গেল এই জায়গাটায় 3টে সীমাবদ্ধতা মনে রাখবে, খাতাতে লিখে রাখবে। এবারে কতগুলো প্রয়োগ লিখব, হেনরির সূত্রের প্রয়োগ। হ্যাঁ, তাহলে লেখো দেখো 1 নম্বরে আমরা বলছি উচ্চ চাপে কার্বনেটেড ওয়াটারের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণীয়তা বৃদ্ধি করা হয়। ঠিক আছে, তাহলে এটা তো হেনরির সূত্র। চাপ বাড়ালে কি গ্যাসের দ্রবণীয়তা বাড়ে। ঠিক আছে, তাহলে এখানে লেখো উচ্চ চাপে কার্বনেটেড দ্রবণের মধ্যে CO2 গ্যাসের দ্রবণীয়তা বৃদ্ধি করা হয়। ঠিক আছে, আর নাম্বার 2তে দেখো আমাদের যদি নর্মালি যে ওয়াটার, পুকুরে ধর জল আছে, জল যদি গরম হয়ে যায় তাহলে অক্সিজেন গ্যাসের দ্রবণীয়তা কমে যাবে, তাহলে মাছের কি হবে, মাছের শ্বাসকষ্ট হবে, তাই না? বরং ঠান্ডা জলে মাছ কি ভালো থাকে, কারণ ওদের অক্সিজেন বেশি পরিমাণে দ্রবীভূত হয়, ফলে ওদের শ্বাসকার্যের কোনো অসুবিধা হয় না। তাহলে আমরা কি বলতে পারি যে উষ্ণ অবস্থা অপেক্ষা শীতল অবস্থায় জলজ প্রাণী বেশি আরাম অনুভব করে, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে লিখব কি যে উচ্চ উষ্ণতায় জলে O2 গ্যাসের দ্রবণীয়তা হ্রাস পায়, তাই উষ্ণ জল অপেক্ষা শীতল জলে জলজ প্রাণী বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, উষ্ণতা বাড়ালে তো অক্সিজেনের দ্রবণীয়তা কমে যাবে, তাহলে অক্সিজেন কমে গেলে শ্বাসকষ্ট দেখাবে।
সেই জন্য আমরা বলেছি যে উষ্ণ জল অপেক্ষা শীতল জলে কি জলজ প্রাণী বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে। এরকম অসংখ্য তোমার প্রয়োগ আছে হেনরির সূত্রে। আমি দুটো বলে দিলাম, এই দুটো যদি একটা বলে তো বলে দেবে যে কোনো একটা, তাহলে বোঝা গেল এই জায়গাটায় কিছুই নেই। তাহলে আমি এই পর্যন্ত রাখলাম। পরের ক্লাসে আমি রাউল্টের সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকটা টপিক ভালো করে লিখে নাও, তাহলে সব কিছু শিখতে পারবে।